জুবাই তো ফোনটা রিসিভ করছে না। আমি আছি, কিন্তু জোবাইর মরে গেছে, ওকে আমি মেরে ফেলেছি। তমাল আতঙ্কিত হয়ে গেল নিমিষেই। মানে? বুদ্ধু, দেবের এক হাত পেটে আর এক হাত আকাশের দিকে করা, কেন জানিস? তমাল ঢোক গিলে উত্তর দিল, তা তো। হয় কথা পেটে রাখো, না হয় আকাশে ছেড়ে দাও। যদি ভুল করেও সত্যিটা তোর মুখ দিয়ে বের হয়, তোর লাইফ মনে কর শেষ। প্রথমে পুলিশ ধরে নেবে, 12 বছরের জেল হবে, তারপর যেদিন তুই বের হবি জেল থেকে আমি মেরে ফেলবো তোকে। না ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না ম্যাডাম। গুড বয়। তোকে আমার বাইকটা দিয়ে পাঠিয়েছিলাম তোকে বাঁচানোর জন্য, যেভাবে বাঁচিয়েছিস সেভাবেই ফাঁসাতেও টাইম লাগবে না। ওকে ম্যাডাম, তাই হবে। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু যদি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে তখন কি বলবো? দিনের বেলা দেখা হলে বলে দিব কি করতে হবে। এখন ফোন রাখ বেটা। ফোনটা পকেটে রেখে এলোপাথারি সামনের দিকে হাঁটতে লাগলো। আর মিশনের হাঁটা মানেই মাঝ রাস্তা দিয়ে হাঁটা। এদিকে শেষ রাতে তীব্র একা একা ড্রাইভ করছে, কোথাও যাচ্ছে নাকি কোথাও থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। এত রাত্রে লং ড্রাইভে বেরিয়েছে নাকি কোনো অভিযানে, সেটা একমাত্র তীব্রই ভালো জানে। অবাকি মিশন হাঁটতে হাঁটতে একটা সময় তীব্রর গাড়ির সামনে পড়লো। মিশনকে দেখে তীব্রর মেজাজ চটে গেল। গাড়ি থেকে বেরিয়ে মিশনের সামনে গিয়ে দাঁড়িয়ে বুঝলো মিশন নেশা করেছে। বেশি প্রশ্ন না করে একটা কথাই জিজ্ঞাসা করলো, তোমার লাইসেন্সটা যেন কোথায়? মিশন এখন তীব্রর সাথে প্রচুর তাতলামো করবে, কিন্তু মিশনের তাতলামো সহ্য করার সময় বা ধৈর্য কোনোটাই নেই। তীব্র মিশনের উপর থেকে নিচ অব্দি তাকালো। একটা টপস আর প্যান্ট পরা, সোজা মিশনের প্যান্টের পকেটে হাত দিয়ে যাবে, তার আগে মিশন পকেট থেকে আপোষে কাগজ বের করে সামনে ধরে। তীব্র ওটা হাত থেকে নিয়েই সুন্দর করে ছিঁড়ে ফেললো। মিশন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই এই এই, কি করলেন স্যার এটা? প্রমাণ করো তোমার ড্রিঙ্কস করাটা লিগ্যাল। স্যার, কাজটা কিন্তু ঠিক করলেন না, এর ফল আমি দিনের বেলা দিয়ে যাব স্যার। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, প্রথমত ফলাফল দেওয়ার জন্য তোমার এই স্ক্রিনটুকু মনে রাখতে হবে। দ্বিতীয়ত মনে থাকলেও লাভ নেই। এখন তোমাকে আমি জেল হাজতের ভেতর পুষবো। জেলে ঢুকাবেন আমায়? কি অপরাধ আমার? ইলিগাল ভাবে মদ খেয়ে রাস্তায় অন ডিউটি এসপির সাথে বেয়াদবি। আপাতত এইটুকুই, পরের সময় নিয়ে আরেকটা স্টোরি অ্যাড করে দেবো। গাড়ি থেকে হ্যান্ডকাপ বের করে মিশনের হাতে পরিয়ে গাড়িতে বসালো। মিশনের তো ভালোই হলো, রাত কাটানোর জন্য এমনিতে একটা থানা খুঁজছিল। এখন গাড়িতে ঘুমাতে ঘুমাতে থানায় গিয়ে ঘুমাবে। গাড়ির পেছনে বসাতে গিয়েও মিশনকে সামনেই বসালো, কারণ মিশনকে দিয়ে বিশ্বাস পাচ্ছে না। মাতালরা যা কিছু করতে পারে, তাই পাশের সিটে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মিশন চোখ বন্ধ করার আগে তীব্রর দিকে তাকাতেই দেখে ওর গালে হালকা রক্তের ছিটা। চোখ ঘোরাতেই দেখে কাঁধ বরাবর শার্টেও রক্ত। মিশন হেসে হেসে বলল, স্যার এত রাত? সেটা একজন মেয়ের বিলাসিতা করে ঘুরে বেড়ানোর মতো অ্যামাউন্ট হলেও তাতে মিশনের পোষায় না। মামা তো টাকা দেয়, সেই সাথে মামিও চুপ করে নিজের ভাগ থেকে মিশনকে টাকা দেয়। এগুলো মিশন উড়িয়েই ফুরায়। ওর মদের খরচ ম্যাক্সিমামটা দ্বীপ বহন করে। মিশনের ভেতরের যন্ত্রণা দ্বীপ প্রতি সেকেন্ডে ফিল করতে পারে বলেই ওকে কখনো বাধা দেয় না। মিমি, খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। বহুদিন পর মিশনের মুখে খাবার চাওয়ার ডাক শুনে মামি তৎক্ষণাৎ খাবার রেডি করে নিজের হাতে। সেই যে রাতে বিদায় দিয়েছিল, মিশন এসে ডাক দেয়, তার প্রাণ ফিরে এলো যেন। পরিচয়বিহীন একটা মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে, সেটা মিশনের মামিকে না দেখলে বোঝা যেত না। মামি খাবার নিয়ে আসতে না আসতে মিশন ওয়াশরুমে ঢুকে গেছে। মাথায় দুমুখ পানি ঢেলেই চেঞ্জ করে বেরিয়ে পড়ে। হঠাৎ আজ কি করে এত খিদা লাগছে নিজেও জানে না মিশন। মামি এত এত খাবার দিয়ে ডাইনিং ভরে ফেলেছে। মিশনেরও খাবার দিকে আরো খিদা বেড়ে গেল। বেশি করে খাবার প্লেটে তুলে 2-3 লোকমা খেতেই পেট যেন ফুল হয়ে গেল। 4 নম্বর লোকমা অনেক কষ্টে গিললেও 5 নম্বরটা আর গেল না ভিতরে। খাবার খেতে না পেরে প্লেটের উপর হাত ধুয়ে উঠে চলে গেল। মামি মুখ শুকনো করে মিশনের দিকে তাকিয়ে রইল। কাজের মেয়েও একইভাবে তাকিয়ে থেকে বনিতা বেগমের কানে কানে বলল, আপামনি, মন খারাপ করিয়েন না, একখানা কথা বলতাম। আম্মাজানের তো আবার কোনো রোগ হইল না? আপামনি, রাগ করিয়েন না, আমি যা বলি একটু মন দিয়া শুনেন। আপনিই দেখেন বড় আম্মাজান আগে কি সুন্দর নাদুস নুদুস আসিল, যা দিতেন তাই খাইতো। কিন্তু ছোট আম্মাজান মরার আগে দিয়া যে একবার দেশে আসছিল, তখন থেকে খেয়াল করছি বড় আম্মাজান কম খায়। মাস খানেক থাইকাও গেল, প্রতিবার ছোট আম্মাজান রে
রক্ত দিলেও সেবার আর দিল না। আর যখন দেশে আসলো তখন থেকে ভালো মতো দেখলাম বড় আম্মাজান আগের মতো খায় না। দিন যতই যাইতেছে ততই তার শরীর জানি কেমন হইয়া যাইতেছে। আমার কি মনে হয় জানে না পামনি? বড় আম্মাজান জানে তার রোগের কথা। বছর হইয়া আইলো, কথাটা আমি বলমু কইরা বলা হয় নাই। আইজ বইলাই দিলাম, বিষয়টা মাথায় নিয়ে দেখে না পামনি। মিশান আগে খুব একটা হাসি খুশি না থাকলেও নিশানের জন্য ওর হাসি খুশি থাকতে হতো। কিন্তু বনিতা বেগম ভেবে দেখলো নিশান মারা যাওয়ার আগে থেকেই কেমন যেন নির্লিপ্ত হয়ে আসছিল। তার মানে মিশানের সত্যি কিছু হলো না তো? নানান কথা ভেবে নানা রকম দুশ্চিন্তা করছে। নিশানকে মিশানের থেকে বেশি ভালোবাসতো। নিশান চলে যাওয়ার পর মিশানের থেকে বেশি মামি ভেঙে পড়ে। এখন যদি মিশানেরও কিছু হয় তাহলে বড্ড কোণঠাসা হয়ে পড়বেন উনি। মিশান নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছিল। মামি দরজার সামনে দাঁড়িয়ে মিশানকে দেখে চোখের কোণ থেকে পানি মুছে সরে গেল। এবেলা বাড়িতে থেকে বিকালের দিকে বের হলো। হাঁটতে হাঁটতে সেই স্থানে গিয়ে দাঁড়ালো যেখানে রোজ আসে। পায়ের জুতো খুলে ফুটপাতে বসতে না বসতেই টুকটুকি চা নিয়ে হাজির। এক কাপ চা নিয়ে মুখে দেবে তখনই তমাল এসে দাঁড়ায় সামনে। সেই সকাল থেকে একটু পর পর এখানে রাউন্ড দিয়ে যাচ্ছে। এখন মিশানকে দেখে দৌড়ে কাছে আসে। চেহারা একটা নার্ভাস ভাব বিরাজ করছে। ম্যাডাম, আপনি এসেছেন? আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি। মিশান মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে এসব প্রেম ট্রেম আমার দ্বারা হবে না, আমি বিবাহিত। ম্যাডাম, আমি সে কথা বলিনি। তাহলে? ভয়ার্ত কণ্ঠে তমাল বলল, ম্যাডাম জুবাইর। জুবাইরকে? ম্যাডাম, আপনার কি মনে নেই? গতকাল নিজেই ওই কথা জিজ্ঞেস করলেন। রাতে একসাথে বিয়ে দিয়ে গেলেন। মনে নেই। ম্যাডাম, রাতে যে আপনি বললেন ওকে মেরে ফেলছেন। মিশান যেন আকাশ থেকে ভেঙে পড়লো এটা শুনে। বিকৃত মুখে তাকিয়ে বলল, কি? ম্যাডাম, আসল ঘটনা আপনি জানেন। রাতে আমাকে বাইক দিয়ে পাঠালেন। আমি বাদের সাথে এসে দেখি আপনি জুবাইরের কেউ নেই। আমি অনেকবার আপনাকে ফোন কল দিই, কেউ রেসপন্স দিচ্ছিল না। হঠাৎ আপনি রিসিভ করে বললেন ওকে মেরে দিয়েছেন। ওই কাকে কি বলছিস? সারা রাত স্বপ্ন দেখেছিস? বাড়ির ভেতরে গিয়েছিস? বাইরে খুঁজলে পাবি কি করে? আমি ছিলাম ভেতরে। ম্যাডাম, আমি ভিতরে গিয়েছিলাম, ওখানে কোথাও ছেলেটা। আর আপনি নিজেই বলেছিলেন আপনি জুবাইরকে মেরে ফেলছেন। বলতেই পারি, নেশার ঘোরে মানুষ কত কিছুই বলে, আমিও বলেছি। তাই বলে তো এটা নয় যে আমি মরেছি। হ্যাঁ, ভালো করে খোঁজ নিয়ে দেখ ওই ছেলে কোথায় গিয়েছে। আর যদি মরে গিয়ে থাকে তাহলে চুপ করে থাক, না হলে পুরো কেস খাবে বললাম। লাইফ একদম শেষ হয়ে যাবে। যা বলছি শোন ভালো মতো। পুলিশ যদি এসে তোকে ধরে তাহলে তুই একদম চুপ করে থাকবি। যদি খুব প্রেশার করে ভয় দেখায় তাহলে বলবি তুই জানিস না। রাতে তুই আমার সাথে ঘুরতে বের হয়েছিস। তারপর যা দেখার আমি দেখে নিব। পুলিশদের আমার কাছে পাঠিয়ে দিস। তমাল চুপ করে রইল। মিশান পুরো গোলক ধাঁধা পাকিয়ে দিচ্ছে ওর মাথায়। পুরো ব্যাপারটা বোঝার জন্য ঘোরের মাঝে পড়ে গেল। ওই কি বলেছি ঢুকেছে মাথায়? তমাল ছিটকে গেল। মিশানের মুখের দিকে তাকে আবার নজর সরিয়ে অন্যদিকে যেতে লাগলো। মিশান কোনো পাত্তা না দিয়ে ওর হাতে থাকা ঠান্ডা চায়ের কাপে চুমুক বসালো। কলম ঘুরিয়ে অফসেট পেপারের উপর কিছু একটা আঁকিবুকি করে সলভ করার চেষ্টা করছে। টেবিলের অপর পাশে রাসেল বসে আছে। রাসেল, রিপন হায়দার কি ঢাকায় আছে নাকি গেছে? স্যার, আপনি থেকে চলে যাওয়ার পরপরই সে বাস ধরে চলে যায়। তখন তাকে ঢাকায় থাকতে বলে কল দিয়ে জানতে পারি সে অলরেডি অর্ধেক পথ চলে গিয়েছে। তাকে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে বলা হবে। আজ রাতে তো সম্ভব হবে না, কাল ভোরে ওনার সাথে দেখাটা যেন হয়। ওকে স্যার, আমি জানাচ্ছি এক্ষুনি। রাসেল তীব্রর কেবিন থেকে বের হয়ে গেল। সিগারেট টানতে টানতে কেসটা সলভ করার চেষ্টা করলো। এত মাথা খাটিয়েও 3টা মৃত্যুর হিসেব এক করতে পেরেছে সবে মাত্র। আরো যে কতগুলো খুন হয়েছে সেগুলোর হিসাব মিলছে না। এতগুলো মার্ডার হয়েছে সবকটা ছেলে, একটা মেয়েরও মৃত্যুর কোনো খবর এখনো আসেনি। নিজস্ব কোনো শত্রুতা থেকে হচ্ছে নাকি এমন কোনো প্রফেশনাল কিলার, নাকি কোনো সাইকো কিলার? কার রক্তের তেজস্ক্রিয়তার জন্য মাসুল গুনছে এতগুলো মানুষ? এরা কি বিনা অপরাধে মরছে নাকি ভালো মানুষের মুখোশ আড়ালে রূপটার জন্য এমন পরিণাম তাদের? এইটুকু তো ভালো মতো শিওর, যারা মরেছে তাদের অতীত ব্যাকগ্রাউন্ড সাদা কালো মিলিয়ে। রাতের বেলা মাইকেল জ্যাকসনের মতো নাচার প্রচেষ্টা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে মিশান। হঠাৎ পেছন থেকে কেউ নাম ধরে ডাক দিল।
মিশান, মিশান পিছনের দিকে ঘুরলো, ঘুরেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। গাড়ি করে মামা যাচ্ছিল মিশানের। মিশান কিভাবে রাস্তায় দেখে গাড়ি থামিয়ে ওকে ডাকলো। মাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে হাঁটছো কেন তুমি? না মামা, মানে একটু প্যারেড করার চেষ্টা করছিলাম। সেই যে আর্মিতে থাকাকালীন রোজ করতাম, তাই আজকে একটু করতে মন চাইলো আর কি। গাড়িতে উঠো। মামা, এসেই তো গেছি প্রায়, একটুর জন্য কি গাড়িতে উঠবো? আপনি যান, আমি আসছি। তুমি এত রাতে কোথা থেকে ফিরছো? ওই তো মাম্মা, এদিক থেকেই ফিরছিলাম। দ্বীপের ওখানে গিয়েছিলাম, বাড়িতে বোরিং লাগছিল। তফসিনের প্রাইভেট চলছিল, ও তো ব্যস্ত, তাই আর কি। তাই বলে এইভাবে হেঁটে? বাড়ির গাড়ি নিলে কি হতো? সমস্যা নেই মামা, হাঁটলে শরীরটা ভালো লাগে। ঠিক আছে, বাড়ি আসো, কথা হবে। রাস্তায় কোথাও দাঁড়িয়ে পড়ো না। ঠিক আছে মামা। মামা চলে যেতে মিশান লম্বা শ্বাস নিল। কতগুলো মিথ্যা কথা বলতে হলো একসাথে। 2 বছর ধরে পদে পদে মামার সাথে মিথ্যা বলতে বলতে মিশান এখন মিথ্যে বলার ওপর ডক্টরেট করে ফেলেছে। বাড়িতে ঢোকার জন্য পা ফেলবে, পেছন থেকে দীপ বাইক নিয়ে বাড়ির সামনে হাজির। মিশান দীপের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বাইক থেকে নামতে নামতে মিশান বলল, কোথাও যাবি নাকি ফিরলি? তোর অফিসে গিয়েছিলাম। ও, তাহলে চল ঘুরে আসি লং ড্রাইভে। না, মামার সামনে পড়েছিলাম একটু আগে, রাস্তার কোথাও না, দাঁড়িয়ে বাড়িতে ঢুকতে বলেছে। সেখানে যদি এভাবে গেটের সামনে থেকে হওয়া হলে আবার 101টা কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে, ভেতরে চল তাহলে। মামা বাড়ি ফিরে নিজের ঘরেই আছে। ভাগ্যিস ড্রয়িং রুমে বসেছিল না, নাহলে ডাক দিয়ে পাশে বসে জ্ঞান বিতরণ করত। মিশান আর দীপ, তাপসিন 3 জনে রুমে পাশাপাশি। দীপ তাপসিন আগে এক রুমে থাকতো। দীপ জব শুরু করার পর থেকে আলাদা হয়ে গেছে, কারণ তাপসিন রাত জেগে লাইট জ্বালিয়ে পড়ে, আর দীপ অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরে ঘুমাতে যায়। লাইট অন থাকলে ঘুম হয় না। তাপসিন আর দীপের রুমের মাঝখানে মিশানের রুম। মিশান নিজের ঘরে না গিয়ে তাপসিনের ঘরে এন্ট্রি নেয়। সারাদিনে আজকে তাপসিনকে ডিস্টার্ব করা হয়নি। পড়ছিস? হঠাৎ করে পেছন থেকে মিশানের কণ্ঠ শুনে ছিটকে যায় তাপসিন। আপি, তো চেহারা কেমন চোরের মতো হচ্ছে দিন দিন, ব্যাপার কি? কি বলছো আপি? চোরের মতো লাগবে কেন? কি সাবজেক্ট পড়ছিস? ম্যাথ। ম্যাথ নিয়ে বসলে তোর খাতা কই? শুধু বই নিয়ে বসে আছিস কেন? দেখি কোন অধ্যায় পড়ছিস। কথাটা বলতে বলতেই মিশান তাপসিনের সামনে থেকে বই তুলে নিতে লাগলো। বইটা খোলার আগে তাপসিন বই ধরে বলে, আপি, বই হাতে নেওয়ার কি হলো? টেবিলে রেখেই দেখো না, আমি তো সূত্র মুখস্থ করছিলাম। মিশান সন্দেহের দৃষ্টিতে তাকে শক্ত কণ্ঠস্বরে বলল। তাপসিন বই ছেড়ে দিল। মিশান বই হাতে নিয়ে কয়েক পাতা উল্টাতে দেখতে পেল একটা সিগারেট লুকিয়ে রেখেছে বইয়ের ভিতরে। চোখ গরম করে তাপসিনের দিকে তাকিয়ে দেখে তাপসিন ভয়ে মুখ শুকনো করে আছে। সরি আপি, আর হবে না। কোনো উত্তর না দিয়ে সিগারেট সেই একই জায়গায় রেখে বইটা বন্ধ করে ওর হাতে দিল। তাপসিন মিশানের মুখের দিকে তাকিয়ে আছে। মিশান ঘর থেকে বেরিয়ে যেতে নিল। তাপসিন ভয়ে শেষ কথাটা দীপকে বলে না দেয় আবার। মিশান পিছু ঘুরে বলল, ড্রয়িং রুমে মামা বসে আছে, এটা এখন ধরাস না, বাইরে স্মেল চলে যাবে। কথাটা বলে বেরিয়ে গেল। তাপসিন হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিল। ভেবেছিল মিশান আগের মতোই ব্ল্যাকমেল করবে। তাপসিন আগে অন্যরকম ছিল, একটু কিছু হলেই বাবা মাকে বলে দিত। দীপ মিশান কোনো ভুল করলে বাবাকে বলে দিত। ওর জন্য প্রচুর বকা খেতে হয়েছে। ছোটবেলা থেকেই তাপসিন অমনটাই ছিল, সবসময় বাবা মায়ের বাধ্য সন্তানের মতো সারাক্ষণ বই খাতাতে মুখ ডুবিয়ে রাখা, একটু কিছু হলেই বাবা মায়ের কাছে ছুটে যাওয়া। সর্বদা মিশান দীপের বিরোধিতা করা, এগুলোই ছিল ওর ধর্ম। ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে দীপ মিশান কৌশলে মারত ওকে লাইনে আনার জন্য দীপ মিশান ওর দুর্বলতা খুঁজে, যেটা দিয়ে ওকে কাবু করে রাখাবে। একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছিল, সেটা ভিডিও করে অনবরত তাপসিনকে ব্ল্যাকমেল করে। এরপর ধরা খায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে। মাঝে মাঝে পড়া ফাঁকি দিয়েও ধরা খায়। একে একে ওর নানান রকম দুর্বলতা প্রকাশ পায়। সব মিলিয়ে ওকে ব্ল্যাকমেলের উপর রেখে আস্তে আস্তে নিজেদের সঙ্গে আনে। রাত 2টা। রিপন হায়দার বাস গাড়িতে ঢাকার দিকে আসছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের মতো আজও একই রকম ঘটনা ঘটছে। একই জায়গা থেকে যাত্রীদের নেমে যাওয়া, গাড়ি ফাঁকা হয়ে যাওয়া, সব মিলে যাচ্ছে। সেদিনের মতো আজ গাড়িতে ঘুমাচ্ছে রিপন হায়দার। ঘুম ভাঙতেই সে নীল চোখ বিশিষ্ট মানব। রিপন হায়দার আজ আর ভয়ে কাবু হয়ে রইল না। উঠে দাঁড়িয়ে সোজা ড্রাইভারের কাছে গিয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই সে গাড়ি থেকে নেমে যায়। সেটা রিপন হায়দারের চরম ভুল কাজ হয়। গাড়ি থেকে নামতেই গাড়ি চলে যায়। জায়গা একদম ফাঁকা।
হাইওয়ে দিয়ে হঠাৎ হঠাৎ একটা দুইটা উত্তরবঙ্গের গাড়ি যাচ্ছে। এসব গাড়ির সামনে দাঁড়ালেও থামবে না, উল্টো পিছিয়ে রেখে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু লাভ হলো না কোনো। মোবাইল বের করে কাউকে কল করতে যাবে এমন সময় পেছন থেকে মাথার মধ্যে কেউ আঘাত করলো। হাত থেকে মোবাইল ছিটকে পড়ে গেল। রিপন হায়দার মাটিতে লুটিয়ে পড়ল। মাথা উঠিয়ে দেখতে পেল এটাই সেই মানুষটা যে বাসে ছিল।